সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছেন আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের মেম্বার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জেড ফোকাসে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আমাদের হাতে আজও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এগুলোর একটা আলোচনা শুনবো, ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। নিশ্চয়ই আপনার নজরে পড়েছে নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থ তথা পুনর্ব্যবসায়ী নজরদারিতে গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সীমান্ত নিয়ে ভারতের সাথে আমাদের সীমান্তের যে দ্বন্দ্ব দীর্ঘকালের, স্বাধীনতা পরবর্তী সময় থেকে খুব কম সময়ে আমাদেরকে স্বস্তিতে থাকতে দিয়েছে তারা। কখনো পুশিন, কখনো মাদক কারবারি, মাদক কারবার এবং বর্ডার কিলিং তো আছেই, এটা নৈমিত্তিক হয়ে গেছে। দু একদিন হয় না, তখন মনে হয় যে ব্যাপার কি, ভারত কি ভালো হয়ে গেল কিনা। তো এরকম বিষয় সীমান্তে 60 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিজিবির বাধায় নোম্যান্স ল্যান্ডে অবস্থান করেছে, সেটা আমরা গতকালকে দেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং নানান ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। আর একটি খবর আছে বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা। মমতা ব্যানার্জির বক্তব্যে সেটি আরো স্পষ্ট হয়ে উঠেছে, যদিও দিল্লির পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু মমতার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং ঢাকার রাস্তায়ও আমরা দেখছি যে এটি নিয়ে আমলে নিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন বিভিন্ন নাগরিক সোসাইটির পক্ষ থেকে। আরেকটি খবর আমাদের কাছে আছে, ডাক্তাররা আশঙ্কা করছেন এবারে ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, স্বাস্থ্যমন্ত্রী বলছেন। আমরা সীমান্ত নিয়ে আলোচনা শুরু করতে চাই। সীমান্তে পুশিন চলছেই এবং আমাদের বিজিবি জওয়ানরাও কিন্তু খুব দক্ষতার সাথে এবং খুব কৌশলে এগুলো হ্যান্ডেল করছেন, তারা ঠেকাচ্ছেন। কিন্তু আসলে ঠেকানো কতক্ষণ, ঠেকিয়ে কতক্ষণ রাখা যায়? প্রতিবেশী তো বদলানো যায় না। ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, আমরা বিগত সময় দেখেছি যে নির্দিষ্ট একটা গোষ্ঠী বা একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের যে সম্পর্ক হবার কথা ছিল, আমাদের এখন যে নির্বাচিত সরকার, এই সরকার এবং ভারতের সরকার, দুই সরকারের মধ্যে যে সম্পর্ক তৈরি হবার কথা ছিল, বাংলাদেশের পক্ষ থেকে বারবার সেই ধরনের ইতিবাচক সম্পর্কের পথে হাঁটবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারত মুখে বলছে কিন্তু আবার সীমান্তেও ঠেলছে। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে আপনি যেটা কথাটা বললেন ভারতের একটা গোষ্ঠী প্রীতি, আমি একটু খোলাখুলি বলি যে ভারতের এই আওয়ামী লীগ প্রীতি, এই জিনিসটা আমাদের মধ্যে, এই ন্যারেটিভটা এমন ভাবে প্রথিত হয়েছে আমাদের মধ্যে এবং এটা প্রমাণিত বটে। এটা কি ন্যারেটিভ, শুধুই ন্যারেটিভ? আমি সেটাতে যাচ্ছি, প্রমাণিত যে শব্দটা আমি যেন প্রমাণিত বললাম। এবং এই জায়গাটাতে এই কনফিউশনটা আর থাকছে না যখন এই ধরনের ঘটনা আমরা দেখছি। এবং ভারতের যেটা উচিত ছিল যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব, বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব, এবং এই যে আপনি যেটা বললেন যে নেইবার পরিবর্তন করা যায় না, সো দুই দিক থেকে কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ। যে আমাদের দিক থেকে যেমন আপনি বললেন যে সরকার চেষ্টা করছে যে সম্পর্ক বিনির্মাণের, অবশ্যই বর্তমান সরকারের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটিকে সামনে রেখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি দেখেছে যথেষ্ট ইতিবাচক। এবং গত পরশুদিন বা গতকালকেও কিন্তু মিডিয়াতে এসেছে যে কোনো কারোর সাথে গোলামি নয়, আমরা সম্পর্ক চাই সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে। এবং আমরা যে অতীতের যাওয়ার আগে একটু বর্তমান প্রেক্ষাপটটা দেখি, গত 2 বছর থেকে এখন পর্যন্ত খুবই দুঃখজনক হচ্ছে যে হ্যাঁ, আমাদের দিক থেকে আমাদের যিনি সরকার প্রধান ছিলেন তার কিছু বক্তব্য, কূটনীতিক যে ফ্রেমওয়ার্ক, তার মধ্যে কতটুকু পড়ে না পড়ে তার একটা ডিবেট ছিল, কিন্তু উনি যে প্রেক্ষিতে তখন কথাগুলো বলেছিলেন সেটা কিন্তু প্রেক্ষিতটি ঠিক ছিল। কারণ আমাদের সবার মধ্যেই শুধু ধারণা না, এটা প্রমাণিত যে সরকারটি বাংলাদেশে ফ্যাসিস্ট হিসেবে প্রমাণিত হয়ে উৎখাত হয়েছে বা স্বৈরাচার হিসেবে যে টার্মে আমরা বলি না কেন, তার পেছনে কিন্তু ভারতের এক ধরনের যে যোগসাযোগ ছিল বা তারা এটাকে সাপোর্ট করেছে, এটা প্রমাণিত। ইনফ্যাক্ট তাকে এখনো তার আশ্রয় প্রশ্রয়, সেটাতে যাচ্ছি আমি। এবং 2 নম্বর হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে তারা সেটি ওই অ্যাটিটিউডটা পরিবর্তন করবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের এমবার্গো তারা দিল, বললো যে গণতান্ত্রিক সরকারের সাথে আমরা কাজ করতে চাই, এই সরকারের সাথে না। তার অর্থ কি তারা এটাকে অবৈধ সরকার মনে করলো কিনা বা অগণতান্ত্রিক মনে করলো না, সেটা বড় প্রশ্ন, কিন্তু সেটি কিন্তু আসলে ছিল না।
এই গত সরকারটির হয়তো বা ভোটের যে রাজনৈতিক ম্যান্ডেট বা মানুষের যে রায় সেটি ছিল না, কিন্তু ওভারঅল পলিটিক্যাল কনসেনসাসের ম্যান্ডেট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ছিল। সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং তারা কিন্তু প্রায় ভিসা সেন্টার বন্ধ রাখলো, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলো, তাদের অর্থনীতি পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, পিপল টু পিপল কন্ট্যাক্ট সীমিত হয়েছে, তাদেরও ক্ষতি হয়েছে। সেই ক্ষতির যে পরিসংখ্যান কি বা অর্থনৈতিক তথ্য কি হয়তো বা সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, কিন্তু এই অ্যাপ্রোচটাকে আমি প্রশ্ন করতে চাই। এরপরে আসি যে বর্তমান সরকার যখন আসলো, হ্যাঁ দ্রুতই তারা এই সরকারকে আলিঙ্গন করেছে, সাধুবাদ জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, কিন্তু আপনি যে কথাটা বললেন যে পরিবর্তনের হাওয়াটা আমরা দেখতে চেয়েছিলাম সেটি কিন্তু সেই পরিবর্তনটি হচ্ছে না, এক ধরনের লিপ সার্ভিসের মধ্যে আছে, বা বলা হচ্ছে যে ওয়েট অ্যান্ড সি সিচুয়েশন। মানে সেটি যদি হতো তাহলে ঘটনাটা কেন? সেটাই শেষ ঘটনাটা, আমি ওটাতে আসতেছি। শেষ ঘটনাটা ঘটলো যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে যখন বিজেপি ক্ষমতা আসলো, আমরা আপনার এই অনুষ্ঠানে আমি বলে গেছি যে এটা অবভিয়াস ছিল। একটা জিনিস আমার মনে হয় যে আলোচনা আসা দরকার, যে তাহলে কি আগে পুশিন হয়নি? গত 2-3 দিনে দেখেন পুশিন করার চেষ্টা হচ্ছে, ও বিডিআর কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এটা আমি বলছি না যে কোনো সীমান্ত, লম্বা সীমান্ত 4,500 সবচেয়ে বড় সীমান্ত, অধিক সীমান্ত কোনোখান দিয়ে ঢুকে যেতে পারে, কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে, আগে এই ঘটনাটা শুধু মিডিয়াতে কম আসতো তা না, হয়তো এক ধরনের বিডিআর এর দিক থেকেও শৈথল্য ছিল বা বিজেপির দিক থেকে শৈথল্য ছিল। এখন কিন্তু এখানে এটা বের হয়ে আসতেছে। এটা সুবিধাটা হচ্ছে তখন পাবলিক কনসেনসাস তৈরি হচ্ছে, তখন ডিপ্লোম্যাটিক অ্যাকশনের সুযোগ তৈরি হচ্ছে, আন্তর্জাতিক ফোরামে কথা বলার সুযোগ তৈরি হচ্ছে, মিডিয়াতে রেগুলার আলোচনা আসছে। সেটি কিন্তু একটা মন্দের ভালো দিক, যে না আমরা এটা হলে আমাদের বিজেপি শক্ত হাতে প্রতিরোধ করছে, এবং তারাও কিন্তু একটা মেসেজ পাচ্ছে যে আগের মতো ঠেলে দিলাম ঢুকে গেল, এটা কিন্তু হবে না, যদিও সীমান্তটা লম্বা, সেই ডিবেটে আমরা না গেলাম। তৃতীয় যে বিষয়টা ভারতের বোঝা দরকার, শুধুমাত্র আমাদের সাথে না, যে আন্তঃপ্রতিবেশী সম্পর্ক তাদের যেটা, সেটা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত। আপনার একটা উদাহরণ দেয়, আমি গত বোধহয় এটা নভেম্বরে বোধহয় আমি নেপালে গেলাম, এবং সেখানে নেপালে গিয়ে ওই নেপালের মানুষের যে অ্যাটিচিউড আমি দেখেছি, সেটা কিন্তু আমার কাছে পজিটিভ মনে হয়নি। এক ধরনের তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এরপরে জানুয়ারিতে আমি শ্রীলঙ্কায় যাই। শ্রীলঙ্কাতে গিয়েও যখন বিভিন্ন আলাপ আলোচনা অংশগ্রহণ করেছি, সেমিনারে গেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কথা বলেছি, তখনও কিন্তু ভারতের বিষয়ে খুব ভালো মনোভাব পাইনি। পাকিস্তান তো অবভিয়াসলি, ভুটানের ক্ষেত্রে আমরা জানি। এখন এই যে বিগ ব্রাদারলি অ্যাটিচিউড, অথচ যেটা হওয়ার কথা বড় প্রতিবেশী হিসেবে উদারতা, বড় গাছের ছায়া বড় হবার কথা, এই অ্যাটিচিউডটা সবার মধ্যে আমি দেখি। এই যে তিনটার কথা বললাম, যে বরং উল্টা করে ভাবা হয় ভারত তার স্বার্থের বিষয়ে অন্ধ, বাট যারা মধ্যম সাইজ ছোট সাইজের প্রতিবেশী আছে তাদের স্বার্থকে গুরুত্ব না দেয় এবং তাদের কাছ থেকে কিভাবে নেওয়া যায়, এটা কিন্তু একটা মোটামুটি একটা প্রমাণিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটাই পলিটিক্যাল সেন্টিমেন্ট, এটাই পাবলিক সেন্টিমেন্ট। এটা কিন্তু ভারতের জন্য খুব সুখকর বিষয় নয়। তৃতীয় যে বিষয়টা দেখেন, যে আপনি যেটা বললেন যে স্পেসিফিক আমাদের পলিটিক্স ডাইনামিক্স যদি দেখি, এখানে সবার আগে বাংলাদেশ বিএনপি বলছে, এবং সেটা তারা করারও চেষ্টা করছে, এবং এই মেসেজটা কিন্তু নানানভাবে যাচ্ছে, মেসেজটা যাচ্ছে। কিন্তু দেখেন ভারত কিন্তু সেই মেসেজটাকে গুরুত্ব না দিয়ে, সম্পর্ক বিনির্মাণের চেষ্টা না করে, আপনি যদি রেগুলার পুশিং করতে থাকেন, পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট বর্ডার কিলিং এবং সবচেয়ে অসভ্য বর্ডারটার মধ্যে একটি, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডার, যেখানে কিলিং আমরা দেখি। আপনি যে বলা হয় যে চোরাচালানে যুক্ত, মাদকে যুক্ত, সেটা আপনি বিচার করবেন, কিন্তু আপনি তো কিলিং করতে, চোরাচালান আসে কোন দিক থেকে? তারপরে এটাও তো একটা ঘটনা, এই সিন্ডিকেট শুধু তো একদিক থেকে না, সেটা তো এইদিকে না হয় আনে, কিন্তু সেটাই বলছি, তাদের থেকে ধরার দায়িত্ব তো তাদের, সেটাও কিন্তু হচ্ছে না। তবে একটা জিনিস আমি বলতে পারি, যে ভারতকে বোধহয় বোঝার সময় এসেছে, যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ, পার্টিকুলারলি যে 6.5 কোটি তরুণ, তারা যে ভারতের এই আচরণকে অ্যাকসেপ্ট করেন, এটা ভারতকে বুঝতে হবে। এটা কিন্তু ভারত বিরোধিতা না, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ আচরণের এখানে বিরোধিতা না, এখানে হচ্ছে যে আমি আমার তো ন্যায্যতার কথা বলছি, আমি আমার সম্মানের কথা বলছি, আমি সমতার কথা বলছি, আমি তো কোনো উস্কানিমূলক কথা বলছি। ধরেন এই সরকারের সময় যদি ধরি আমি, এখন তো কোনো উস্কানিমূলক বক্তব্য কমে এসছে, আগে সরকারের সময় তো। কিন্তু এটা বুঝতে হবে যে সিটটা এখন তৈরি হয়েছে, বা যেটা গ্রো করছে, যে জেনারেশন বা ইভেন সরকারের অ্যাটিটিউড, সরকার তো ভারতের বিপক্ষে না, সরকার তার দাবির কথা বলছে, সরকার তার ন্যায্যতার কথা বলছে। একইভাবে আমাদের তরুণ সমাজ বা সাধারণ মানুষ যারা, একটা বড় অংশ, যারা অনেক বড় অংশ, এখন তাদের ভয়েসটাকে বুঝতে হবে, যে পলাতক আওয়ামী লীগ বা উৎখাত করা আওয়ামী লীগ, তাদের দৃষ্টিতে ভারত যদি বাংলাদেশকে এখন দেখার চেষ্টা করে, এটা একটা বড় ভুল হবে। মানে ভারত লেন্স চেঞ্জ করেনি। চতুর্থ, সেটাই যাচ্ছিলাম, যে চতুর্থ জিনিসটা দেখেন আপনি, যে এতগুলো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, এতগুলো পলাতক আওয়ামী লীগের অবৈধ, সেটাই দিয়ে আমি এক্স্যাক্টলি যাচ্ছিলাম, সবাই অবৈধ অনুপ্রবেশকারী, এবং শেখ হাসিনার মতো একটা বিস্ফোরা আপনার দেহে আপনি রেখে আপনি সম্পর্ক বিনির্মাণ করতে চাইবেন,
ছোট ছোট এই পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা, আপনি হাজার হাজার নেতাকে আশ্রয় দিবেন, তাদেরকে আমরা ঘুরতে দেখবো, তাদেরকে মিটিং করতে দেখবো, খবর দেখবো, অফিস নেওয়ার, আপনার এখান থেকে প্রেস রিলিজ পাঠাবে, মিটিং করবে, আবার এটা চাঙ্গা হওয়ার চেষ্টা করবে, তার ইফেক্টটা বর্ডার থেকে ভারত হয়ে বর্ডার থেকে ঘুরে আমাদের দেশে আসবে, আমরা মিছিল দেখবো এখানে। এটা তো কোনোভাবে কাম্য নয়। আমি মনে করি ওনাস ইজ নাও অন ইন্ডিয়া, সাইদ ভাই, সেটা হচ্ছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন বাংলাদেশ আমরা বলছি এবং সেখানে যে আমরা সমতার কথা বলছি এবং যেভাবে ন্যায্যতার ভিত্তিতে একটা পররাষ্ট্র নীতি হওয়া দরকার, সেভাবে যদি ভারত না ভাবে। আরেকটি প্রশ্ন আমি একটু রাখি, যে পৃথিবীর কোন দেশে কি নজির আছে যে আশ্রয় প্রশ্রয় দেওয়ার, যে কোনো রাষ্ট্রে যদি নিষিদ্ধ কোনো সন্ত্রাসী গোষ্ঠী অন্য কোন রাষ্ট্রে যদি আশ্রয় চায়, সেটা কি পায়, দিতে পারে? দুটো জিনিস হয়, তালিকা, সেটাই বলছি, এটা তালিকা হতে হবে। আপনাকে ফর্মালি পলিটিক্যাল অ্যাসাইলাম যে কথাটা আমরা বলি, পলিটিক্যাল অ্যাসাইলাম হবে, সরকার সিদ্ধান্ত নেবে, সেটা আপনার বিপক্ষে গেলে কোর্টে যাবেন। আপনি ইউরোপের উদাহরণ যদি আপনি দেখেন, ইউরোপের দেশগুলোতে বা ইউরোপিয়ান ইউনিয়নের, কিন্তু আনডিক্লেয়ার্ড আপনি ঘুরে বেড়াবেন, আপনি মিটিং করবেন, পৃথিবীর কোনো দেশে এটি নাই। ইউরোপ আমেরিকা সহ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সহ, আফ্রিকা সহ কোনো দেশে কিন্তু এটি নেই। সো একটা আন্তর্জাতিক যে নর্মস, সেটিকে ভায়োলেট করে, এবং যারা পালিয়েছে ভারতে, আমি বলছি না যে একেবারে 100% দোষী, 99% এদের কোনো না কোনো ভাবে দুষ্কৃতিকারী, এরা অর্থ লুণ্ঠন করেছে। এখনো পর্যন্ত তো সবাই অপরাধী, কারণ কেউ তো বলে না যে শেখ হাসিনা এগুলো কাজগুলো অপরাধ করেছে, শেখ হাসিনা ভুল করেছে। আমি ধরে নিলাম যে 1% মানুষ ভালো আছে, কিন্তু 99% আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক যে নর্মস বা কূটনৈতিক যে শিষ্টাচার, সেটি লঙ্ঘন করে আপনি আশ্রয় দিবেন। আপনি যে মূল বিস্ফোরক একজন ফ্যাসিস্টকে আপনি আশ্রয় দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে রাখবেন, সিকিউরিটি দিয়ে রাখবেন, আবার তার এটা রেখেও আপনি বর্ডার কিলিং করবেন, আপনি ভিসা খুলতে চাইবেন না, আপনি যে কথা, আপনার যে ধরনের বক্তব্য বা যে ধরনের আচরণ আমরা আশা করি সেটা করবেন না। এইটাতে তো আপনি সম্পর্ক বিনির্মাণের চেষ্টা করছেন না। এটা কি প্রতিবেশী সুলভ আচরণ? অবশ্যই না। আমি তো সেজন্যই বলছি আপনি তো সম্পর্ক বিনির্মাণের চেষ্টা করছেন, আবার পুশ ইন করছেন। সেটাই বলছি, নাগরিককে এদিকে ঠেলে দিচ্ছেন, আপনার দেশের নাগরিককে ঠেলে দিচ্ছেন আপনি। এবং সেখানে দেখেন, আপনি আজকে না হয় বলা হচ্ছিল যে না, সেটা হিন্দু মুসলমান যেই হোক, আমরা এক্স্যাক্টলি জানি না ওখানে যে সংখ্যাগুলো 60 জন, 36 জন, 30 জন করে প্রতিদিন বিভিন্ন সীমান্তভাবে আসছে। সেটা আমার ধারণা, আমি এই ধর্মীয় বিষয়টা আনার জন্য দুঃখিত, বাট আমার ধারণা মোস্ট অফ দেম মুসলিম। ভারতে মুসলিম নেই, তো সেটাই আমি বলছি। তাহলে আপনি কি, যে আমরা তো জানি যে 250 বছরের বেশি দিল্লি শাসন করেছে মুসলমানরা, ওটা তো বটেই। আপনি কি মেসেজ দিচ্ছেন? আপনি বিজেপি জেতা মানেই কি আপনি একটা পুরোপুরি হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়ে গেলেন? তাহলে আপনার কনস্টিটিউশন পরিবর্তন করেন, সেকুলার রাখছেন। সেটাই বলছি, আপনি সেকুলার রাখছেন কেন? সেটা না হয় তাহলে তো আপনি পুশ ইন করার দরকার নেই বাংলাদেশের দিকে। এবং আরো একটা জিনিস দেখেন, যে এগুলো কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করবে। বিশেষ করে 7 সিস্টার্স, আপনি গতকালকের একটা ঘটনা নিশ্চয়ই জানেন, মণিপুরে। আমরা কোনোভাবেই কাম্য না এবং কোনোভাবেই আমরা চাই না যে আমাদের সরকার এটাকে পেট্রোনাইজ করুক, সংযুক্ত থাকুক। একটা আমাদের সরকার করে না এবং কখনো মনে হয় করে না। কিন্তু ভারতের জন্য কিন্তু এগুলো থ্রেড। আপনি যখন ইন্টারনালি এই সব মানুষকে পুশিন করার চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো অস্থিরতা তৈরি করবে, তারাও তো টিকে থাকবে। আমি সেটাই বলছি, যখন আপনি বেশি প্রেসার দিবেন, তখন এই ধরনের গোষ্ঠী যারা এই নর্থ ইস্টে আছে, আপনার তো নর্থ ইস্ট থেকে তো মেনলি পুশিনটা হচ্ছে, তারা কিন্তু গিয়ে ওই বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, বা আপনি যাকে সন্ত্রাসী গোষ্ঠী বলছেন, যারা মনে করে আমার স্বাধীনতা রাইট, তারা তাদের ক্ষেত্রে ঠিক, আপনি তাদেরকে যদিও বলার চেষ্টা করছেন সন্ত্রাসী গ্রুপ, বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, এই মানুষগুলো কিন্তু সেখানে যোগ দেবে। এই ব্রডার অ্যাসপেক্টটা বোঝে কিনা এই সিকিউরিটি থ্রেট? অবশ্যই, আমি সেটাই বলছি, সিকিউরিটি থ্রেট, আর এটা ভুলে গেলে হবে না। এবং সেই দায়িত্ব প্রতিবেশী রাষ্ট্রের উপরে, এবং যত সংখ্যাটা আন্তর্জাতিক এই ধরনের বর্ডার রিলেটেড এরিয়াতে যখন কনফ্লিক্ট হয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে কিনশিপ। আপনার কোনো না কোনো ভাবে এদের সাথে এদিকে যোগাযোগ থাকে, চোরাচালান গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকবে, রাজনৈতিক ইন্টারেস্ট থাকবে, আপনি কিন্তু নিজেও ভালনারেবল হবেন। ধরেন আপনি 10 লাখ 20 লাখ লোককে থ্রেটের মধ্যে রেখেছেন, টোটাল যদি আমরা দেখি, বা আরো বেশি আসলে সংখ্যাটা, সেটা যদি হয়, তাহলে আপনি তো এই যে 50 লাখ 1 কোটি মানুষকে তো আপনি ঠেলে দিচ্ছেন বিচ্ছিন্নতাবাদী হতে। আপনি তার এন্টিটি নিয়ে যখন প্রশ্ন তুলবেন, এই যে 7 সিস্টার যে জিওগ্রাফিক ল্যান্ডস্কেপ, আপনার পাহাড়, পর্বত, নদী, নালা, যেটা মিলে খুব ক্রিটিক্যাল এরিয়া, হার্ড টু রিচ এরিয়া শব্দটা রাইটলি আমরা একাডেমিকে বলি, হার্ড টু রিচ এরিয়াতে আপনি তো ঠেলে দেবেন তখন এদেরকে, এবং তারা তো আপনার বিরুদ্ধে তখন রাইফেল ধরবে, আপনার বিরুদ্ধে রিবেল করবে, কারণ তার অস্তিত্বের প্রশ্ন, এবং তাকে একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। আজকে না সংখ্যাটা 30 জন 40 জন মানুষ তো আর থাকতে পারে অবশ্যই। তার মানে কি, আপনি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির যে স্ট্যান্ডার্ড নর্মস এখন, বা মানুষের যে অনুভূতি, সেটাকে আপনি একদিকে বুঝতে পারছেন না, অন্যদিকে আপনি আপনার জন্য থ্রেট তৈরি করছেন। আমার মনে হয় যে যদিও বলা হয়েছিল যে বিজেপি যখন ক্ষমতা আসলো পশ্চিমবঙ্গে, তখন কিন্তু ভারতের
যে ডিপ্লোম্যাটিক ভয়েস সেন্ট্রালি, সেটা কিন্তু বলা হয়েছিল ইট উইল নট চেঞ্জ, এবং একটা রাজ্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কখনোই একটা ফেডারেল গভর্নমেন্ট তার দৃষ্টিভঙ্গি বিনির্মাণ করবে না। এখন কিন্তু উল্টোটা হয়ে যাচ্ছে মাত্র 1 মাসের ব্যবধানে। দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের যে বক্তব্য ছিল, ম্যানিফেস্টো ছিল, শুভেন্দুর লেন্সেই মোদি সেটাই দেখার চেষ্টা, শুভেন্দুর লেন্সেই দিল্লি বাংলাদেশকে দেখার চেষ্টা করছে। এবং দেখেন গত কয়েকদিনের ধারাবাহিক ঘটনা, এটা শুভেন্দুর লেন্সেই দেখা হচ্ছে। সেটা কিন্তু ভারতের জন্য অনেক বেশি ক্ষতিকর বাংলাদেশের চেয়েও। এখানে শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো, তখন আমাদের এক শ্রেণীর আলোচক বা বিশ্লেষকরা বলবার চেষ্টা করেছেন যে আমাদের অমীমাংসিত নদীর যে পানির ন্যায্য হিস্সা বা বন্টন নিয়ে যে ঝামেলা, সেটা মীমাংসা হতে পারে। এতদিন মমতা, আমি আসলে আলোচনাটা ভালো যে আরেকটা প্রশ্ন করলে আপনি বলবো, আমি বলতে চাচ্ছিলাম যে এসিড টেস্ট হচ্ছে বা এই বিজেপি সরকারের জন্য কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ দুটোরই, যে একটা এসিড টেস্ট কিন্তু ভারতের সামনে। যেহেতু আগে আমরা জানতাম যে এই চুক্তিটা হয়নি, চুক্তিটা না হওয়ার পিছনে মমতার একটা রোল ছিল, যেহেতু মানে মমতার সাথে ফেনী নদীর পানি, মানে এই যে পুরো নদীর যে চুক্তিটা এক্সপায়ার করতেছে আমাদের ডিসেম্বর, এটা কিন্তু একটা বড় বিগ টেস্ট ফর দিল্লি এবং পার্টিকুলারলি বিজেপির জন্য। কারণ তখন বলা হয়েছিল যে মমতার কারণে এই চুক্তি হচ্ছে না, কিন্তু এখন তো এটা শুভেন্দু কিভাবে নেবে যে ফারাক্কা চুক্তি যদি রিনিউ না হয়, যেটা এক্সপায়ার করবে ডিসেম্বরে, এই শুভেন্দু অধিকারীর রোল কি হয় সেটা, এবং কিভাবে এই চুক্তিটা রিনিউয়াল হয়, সেটা কিন্তু বড় একটা বিষয়। আদৌ কি পজিটিভ কিছু হবে, তার তো সিমটম, সাইন সিমটম দেখছি না। আমি যতদূর লেখালেখি আমাদের এখানে সরকারের তরফ থেকে, আমি কিছু লেখালেখি দেখার চেষ্টা করছিলাম, যদিও আপনি জানেন যে উত্তরপ্রদেশ সহ একটা বড় অঞ্চল তারাও ইফেক্টেড এই ফারাক্কার কারণে, তারাও চায় না যে এই ড্যামটা থাকুক। কিন্তু আমি আশা করব যে এক ধরনের, আমি এখনো দেখি যে বাংলাদেশ সরকার সম্ভবত সঠিক কূটনীতির আশ্রয় নেবে, কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা নিতে হবে দিল্লিকে, যে তারা এই চুক্তির জন্য এক্সটেনশন হয়। সেটা না হলে কিন্তু আমার ধারণা বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেটা অনেক দিকে ছড়িয়ে যেতে পারে, যেটা বাংলাদেশের জন্য তো বটেই, হয়তো বা নদী পানি কেন্দ্রিক সমস্যা তৈরি হবে, ভারতের জন্য নানামুখী সমস্যা সেটা তৈরি করবে। জি, আমরা আরেকটি বিষয় নিয়ে আর একটু আলোচনা করব। আমরা জানি যে ভারতে পালিয়ে আছে আওয়ামী লীগের, আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, আওয়ামী লীগের অধিকাংশ অপরাধীরাই পালিয়ে আছে এখানে, এবং তাদের অনেকেরই কিন্তু দণ্ড হয়ে গেছে বাংলাদেশের আদালতে। তো এই সংগঠন বেশ কয়েকদিন ধরে, গত সপ্তাহ 2-1 ধরে নানানভাবে আলোচনায় আসবার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল করছে, বিচ্ছিন্নভাবে নানান জায়গায় সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। গতকালকে নোয়াখালীতে দেখলাম বেশ বড় একটি মিছিল করেছে, যদি একেবারে গ্রামের একটি হাটে। তো এবং গতকালকে ভোরবেলা দেখলাম যে হাইকোর্টের গেটে ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি এর কোনো তথ্য থাকে না, ইন্টেলিজেন্সের কাছে? আমি চাইবে 3 ভাবে বিষয়টা, আমরা গত কয়েকদিন এটা আলোচনা করছি, আমি 3 ভাবে আলোচনা করব। আমি প্রশ্নটা শেষ করি এর সাথে। দেখুন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু কোনো দলের না, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সরকারের প্রধান তিনি। তার লাল টেলিফোনের তার চুরি হয়ে যাওয়া, আবার সেটি ভাঙারির দোকানে উদ্ধার হওয়া, এটিকে কি শুধুই চুরি হিসেবে দেখছেন আপনি? 3 ভাবে দেখি, ওইটাই দেখছি, 3টা ভাবে দেখতে চাই। একটা হচ্ছে যে ভারত থেকে যারা অবস্থান করছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে। 2 হচ্ছে যে এখানে যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, আর 3 হচ্ছে আপনি যেটা বলছেন স্যাবোটাজ। এই 3 ভাবে আলোচনা করতে চাই। প্রথমে যদি আমরা দেখি যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আসলে কি, বা এই মিছিল মিটিং গুলো কতটুকু ইম্প্যাক্ট করতে পারে, আমার ধারণা এখনো আওয়ামী লীগের একটি অংশ রাজনীতির অ্যাক্টিভিটির মধ্যে ফিরতে চায়, আসতে চায়, কিন্তু এখানে বড় যে নিয়ামকটি বা বড় বাধা, সেটা কিন্তু শেখ হাসিনা নিজে। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজটি বা এই প্রশ্নটি রেখে যেতে চাই, যারা আজকে গ্রামে গঞ্জে মিছিল করার চেষ্টা করছেন, ব্যানার টাঙানোর চেষ্টা করছেন, তারা কতটুকু তাদের মধ্যে সমন্বয় হচ্ছে, যারা এরা তো এক ধরনের বিচ্ছিন্নতাবাদী যারা পালিয়ে আছে, বা সন্ত্রাসী গোষ্ঠী বা যারা দুষ্কৃতিকারী পালিয়ে আছে ভারতে, তাদের সাথে কতটুকু সমন্বয় হচ্ছে। আমার যেটা ধারণা, যে মেসেজটি যেটা বললাম দিতে চাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে বিগ ফ্যাক্টর হিয়ার। একটা গ্রুপ নিশ্চয়ই চাইবে, একটা বড় অংশ আওয়ামী লীগের এখানে আছে, তারা চাইবে যে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি পরিচালিত হোক। কারণ থ্রেটটা শেখ হাসিনার জন্য হচ্ছে যে যদি এটা পরিচালিত হয়, তাহলে স্থানীয় কোনো নেতৃত্ব লাগবে, বা অন্য ফেস লাগবে, বা কেউ নেতৃত্ব আসবে। মাঝে মাঝে আমরা সুশীল আওয়ামী লীগ, পরিশীল আওয়ামী লীগের কথা শুনছি, সেটা লাগবে, বা কোনো অ্যাক্টিভিটি করতে গেলে এখানে যারা অবস্থান করছে সেটা তাদের প্রয়োজন হবে। কিন্তু আমার বদ্ধমূল ধারণা, শেখ হাসিনা তার বাইরের আওয়ামী লীগকে কল্পনা করতে পারে না 3টি কারণে। প্রথমত, এই যে পালিয়ে গেল শেখ হাসিনা, আমির হোসেন আমু ছাড়া
তার পরিবারের সকল সদস্য যারা লুটেরা শ্রেণীর সবচেয়ে উপরে অবস্থান করে, সবচেয়ে বড় লুটেরা ছিল, সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিল, উনি কিন্তু সবাইকে পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি আওয়ামী লীগের যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, পার্টিকুলারলি কর্মীরা, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি দেশে থেকে গেলেন, আপনি থানা পর্যায়ে, জেলা পর্যায়ের বা অ্যাডভাইজার বা যে ফর্মে ছিলেন, কিন্তু শেখ হাসিনার সমস্ত আত্মীয় স্বজন কিভাবে পালিয়ে গেল, শেখ হাসিনা সহ এক্সিটটা নিয়ে ফেললো, এবং সালমান রহমানকেও নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাদের অর্থাৎ তাদের সাথে যারা বড় লুটের শ্রেণী, যারা সবচেয়ে বড় লুটপাট করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে কিন্তু শেখ হাসিনা সুন্দর করে বাইরে নিয়ে গেছেন। এটা প্রমাণ করে আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীর চেয়ে শেখ হাসিনার সবচেয়ে বড় প্রীতি হচ্ছে তার আত্মীয় স্বজন, যেটা অতীতে প্রমাণিত পরিবার প্রীতি। এটা একটা জিনিস। দুই হচ্ছে, তাদের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে তারা শেখ হাসিনার নেতৃত্বের ভবিষ্যৎ কিভাবে দেখেন। সাদা চোখে তো বটেই, খুব ক্রিটিক্যালি অ্যানালাইজ করলেও শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কতটুকু আছে যে দেশে একটা ওলট পালট হয়ে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আবার আসবে, আবার নেতৃত্ব দেবে, এই প্রশ্নটা তাদের কাছে রাখতে চাই। এটার থেকে কতটুকু তারা বের হবে না হবে তাদের বিষয়, লিগ্যালাইজ হতে হবে, সেটাই বলছি আমি। এবং তৃতীয়ত যাচ্ছিলাম, তার মানে এই জায়গাটাতে আমি দেখি না যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত এসে আবার এক ধরনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে দাঁড় করাবেন। তৃতীয় হচ্ছে যে শেখ হাসিনা কি অন্য কারো নেতৃত্ব গ্রহণ করবেন? আমার ধারণা জয় পুতুল হলে হয়তোবা কোনো একটা গ্যাপ আমি রাখবো, কিন্তু শেখ হাসিনা অতীতেও প্রমাণ করেছেন যে তার পরিবার, তিনি নিজে, তার পরিবার সর্বাগ্রে দেন আওয়ামী লীগ বা দেশ। সেটা যদি হয়, তাহলে যদি শেখ হাসিনার ওই যে ছায়াতল থেকে না বেরোতে পারে, তার যে চিন্তার ছায়াতলের কথা আমি বলছি, সেটা থেকে যদি না বেরোতে পারেন শেখ হাসিনা, তাহলে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছেন, তারা আসলে নিজেদেরকে এমনি 5ই আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে গেছে তার পরিবার নিয়ে, সবচেয়ে ভালনারেবল অবস্থায় রেখেছেন, এবং এই ধরনের ঘটনাগুলো অতি বিপ্লবী হওয়ার কারণে তারা কিন্তু আরো বিপদে পড়বে যদি শেখ হাসিনার সেই মানসিকতা তৈরি না হয় যে আওয়ামী লীগ একটি দল হিসেবে আগাবে, ব্যক্তি শেখ হাসিনার একটা সংঘ হিসেবে নয়। এই 3টি প্রশ্ন আমি আপনার দর্শকদের কাছে করতে চাই। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এই যে আওয়ামী লীগের লোকজন যে বিচ্ছিন্ন ভাবে আসছে, তাদেরকে কি আসবার কোনো সুযোগ কেউ করে দিচ্ছে? আমি যাবো, তোমার 3টা খণ্ডে ভাগ করছি। দ্বিতীয় খণ্ডে যেটা আলোচনা করতে চাই যে এই আন্দোলনগুলোর ভবিষ্যৎ কতটুকু, আর তারপরে আমরা শেষ পর্বে আশা করি আলোচনা কিছু সময় পাবো যে সাবোটাস কিনার তার সহ। সেটা হচ্ছে যে আপনি যদি সারা পৃথিবীর, আমি 9টা দেশ নিয়ে একটা গবেষণা করেছিলাম, এর মধ্যে হাঙ্গেরি ছিল, ফিলিপিন ছিল, ইন্দোনেশিয়া ছিল, এবং আমি গড় রিটার্ন পিরিয়ড সেখানে আমি যেটা মডেলিং করে দেখিয়েছিলাম প্রায় 21 বছর। মানে এ ধরনের যারা উৎখাত হয়েছে টোটাল মডেলিং করে দেখিয়েছিলাম একটা আলোচনা, আমি একটা পেপার প্রেজেন্টেশনে আমি দেখিয়েছিলাম যে এই ধরনের ঘটনায় রিটার্ন পিরিয়ড 20 ইয়ার্স হয়। এবং হ্যাঁ, এই ফিলিপাইনে ইমেলদা মার্কোসের ছেলে ফিরেছে, বাট অন্যভাবে ফিরেছে। ইন্দোনেশিয়ার সুয়ার্তোর ছেলে প্রায় 30-40 বছর পরে ফিরেছে। এই মুহূর্তে সব উদাহরণ, হাঙ্গেরিতে একই ঘটনা ঘটেছে। তো আপনি যে সেটা দেখেন, লিবিয়াতে কিন্তু এখনো ফিরতে পারেনি, তার ছেলে কিন্তু এখানে এক ধরনের সুযোগ পেলেও তারা রাজনীতিতে ক্ষমতায় ফিরতে পারেনি। তো এই পথটা অনেক লম্বা। শেখ হাসিনাকেও তো ক্ষমতায় ফিরতে 21 বছর লেগেছে, 75 লেগেছে। এটা একটা উদাহরণ, এটা ছিল, আমি আমার স্টাডির মধ্যে বাংলাদেশ ছিল। তো এই যে টাইমটা, আমি তো কোনো একটা জাস্ট মুখের কথা বলছি না, আমি ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমাকে যারা শুনছেন দর্শকরা। এটা তো একটা সোশ্যাল সায়েন্স, এটা তো একটা পলিটিক্যাল সায়েন্স। তো এই যে সময়টা, আপনি যেখানে আপনার নেতৃবৃন্দ এখনো হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি, যেখানে আপনি আপনার সম্পদ, আপনার অর্থবিত্ত দিয়ে আপনি বিদেশে থাকা নেতারা ভোগ বিলাস করছে আর আপনাকে লেলিয়ে দিচ্ছে, আপনি আরো নিজেকে ভালনারেবল করছেন। এই যে তথ্য গবেষণাগুলো যারা আজকে এইসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে এটা কি বাস্তবতা কিনা। এটা বাস্তবতা হতে পারে, বাট এটার অনেক সময় ডিপেন্ড করবে। এখানে নতুন ফোর্স ইমার্জ করছে, অবশ্যই ডানপন্থীদের অতি এই উত্থান, পার্টিকুলারলি অন্তর্বর্তীকালীন সরকার সময়, এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে চাই না। আমাদের সংস্কৃতিকে ইনকিলাব সংস্কৃতি বানানো হচ্ছে, কাওয়ালি সংস্কৃতি বানানো হচ্ছে। আমাদের সামনে নতুন পেট্রোনাইজেশন আমরা দেখেছি, নানান ক্ষেত্রে এদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে গুপ্ত সুপ্তর নামে। সেটা আমরা অবশ্যই চাই না, কিন্তু এই যে নিউ জেনারেশন যে ইমার্জ করছে, এটা তো আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করবে না। 1400 বা আর্গুয়েবলি 2000 মানুষ বা 30,000 মানুষ তো এখনো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে নানান ভাবে। আমরা যারা আন্দোলনে ছিলাম, এটা তো আমরা অ্যাকসেপ্ট করবো না। আমরা পরিশীলিত রক্ত দেখেছে চোখের, যেটা আপনি বলছিলেন গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগ কোনো ভুল স্বীকার না করে, কোনো কিছু না করে ফিরতে চাচ্ছে। এই ফেরা একটা লম্বা সময় হবে বলে সেটা কি সন্ত্রাসীপনা দিয়ে ফেরা সম্ভব? সেটাই তো বললাম যে আপনি রাজনৈতিকভাবে সংগঠিত না হয়ে আপনি ফিরতে পারবেন না। যেমন অনেকগুলো কথা কিন্তু আমরা শুনি
যে নির্বাচনে হয়তো সুযোগ আওয়ামী লীগকে দেওয়া যেত, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই অ্যালাউ করেনি, ইন্ডিভিজুয়াল ইলেকশন অ্যালাউ করেনি, কাউকে এখানে ঢুকতেও দেয়নি, বা সে চায় যে সে কন্ট্রোলটা রাখবে এবং কাউকে উঠতে দিতে চায়, তার কর্তৃত্ব রক্ষা করতে গিয়ে সবচেয়ে বড় এটা করতে গিয়েই তো আজকে আওয়ামী লীগের এটা বুঝতে হবে। শেষ যে অংশটা বলছিলাম যে স্যাবোটাজ এবং কতটা বিপদে ফেলতে পারে বর্তমান সরকারকে, প্রথম কথা হচ্ছে একটা সমন্বিত সামাজিক এবং রাজনৈতিক একটা কনসেনসাস এই মুহূর্তে আছে যারা আমরা বাংলাদেশের রাজনীতিতে আছি। এবং আওয়ামী লীগ যদি মনে করে যে যারা জুলাই আন্দোলন করলো, যারা বিএনপিতে থাকলো বা জামাতে থাকলো, তাদেরকে এসে একই কায়দায় আবার দেশ ছাড়া করবে, তাদের বাড়িঘর পুড়ে দেবে, এই মানসিকতার প্রথম পরিবর্তন দরকার। সেই মানসিকতাই তো দেখছি, কারণ আমরা দেখলাম যে ছাত্র দলের ছেলেপুলেদের উপরে হামলা করেছে। এখন সেটা হচ্ছে যে এই যে সন্ত্রাসী ঘটনা, এটা ব্যানার টাঙানো বা সচিবালয়ের তার চুরি স্যাবোটাজ করা, যেটা বলছে, এটা বড় অংশ আওয়ামী লীগ তো এক্সিস্ট করছে, তারা আমাদের সমাজের বাইরে না। আমরা পৃথিবীতে রিকনসিলিয়েশন অনেক উদাহরণ দেখি, তার সবচেয়ে বড় রিকনসিলিয়েশনটা আমরা সাউথ আফ্রিকা দেখেছি, বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে সাউথ আফ্রিকা, রুয়ান্ডা উগান্ডা হত্যাকাণ্ডের পরে গাকাকা নামে স্থানীয় আদালতের মাধ্যমে রিকনসিলিয়েশন হয়েছে, শত শত কেস হয়েছে, তার মাধ্যমে শাস্তি ভোগ করে আসতে হয়েছে। কিন্তু যারা আজকে মিছিল করছে আওয়ামী লীগের, তারা যদি কোনোভাবে অন্যায় করে থাকে, হত্যাকাণ্ড থেকে হেলমেট বাহিনী হয়ে জুলাই আন্দোলনে মানুষকে পিটিয়ে মেরে থাকে, তাদেরকে আবার আমরা হেলমেট দেখলাম, তাদের অবশ্যই বিচারের মাধ্যমে আসতে হবে। সেটা না করে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হয়, 24 সালকে মীমাংসা করেই আসছে। আমি সেটাই বলছি যে পৃথিবীর ইতিহাস, আমি তো কয়েকটা উদাহরণ দিলাম আপনাকে, সেটা রুয়ান্ডার মতো হত্যাকাণ্ড, উগান্ডার মতো হত্যাকাণ্ড বলেন, আফ্রিকাতে বলেন, বা আপনি মেক্সিকোতে বলেন, যেখানে এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে আপনাকে আসতে হবে, ফিরতে হবে। আমরাও চাই আপনারা ফিরুন, এটা সমাজের অংশ, কিন্তু এভাবে না। আর এভাবে যদি ফিরে আসে, এটা কোনো ফলাফল দেয় না, এটা পৃথিবীর কোথাও দেয় না, দেশকে আরো পিছিয়ে দেবে। এবং যারা এটা করছে তারা নিজেদেরকে আরো বেশি ভালনারেবল করছে। এক মিনিট বলে নেই যে সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে রাজনৈতিক কনসেনসাসটা এখন আছে, সরকারের সবচেয়ে বড় দায়িত্ব যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, সরকারের দায়িত্ব, কিন্তু সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড কনসেনসাসটা রাখতে হবে। আর যে স্যাবোটাজটা আপনি করছেন, এইখানে আপনার প্রশ্নটা সঠিক, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আরো অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের আমরা বলি যে ইনফর্মাল সোশ্যাল নেটওয়ার্ক কিছু তৈরি করতে হয় এই ধরনের ঘটনার ক্ষেত্রে, যেখানে পলিটিক্যাল পার্টিগুলো ভূমিকা রাখে। কিন্তু এভাবে বিচ্ছিন্নতাবাদী হয়ে টেলিফোনে তার কেটে দিয়ে আপনি ফিরবেন, সেটা হবে না। কিন্তু টেলিফোনের তারের দামই সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। এই ধরনের ঘটনাগুলোকে বাড়তে দিলে তাহলে তারা, আমরা বলি বাংলায় সোজা মানে লাই পেয়ে যাবে বা সুযোগ আশকারা পেয়ে যাবে। সেটা কিন্তু আমি মনে করি না সেটা দেওয়ার সুযোগ আছে। একজন শিক্ষক হিসেবে বলি, যদি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে বলি, আপনি একজন সাংবাদিক হিসেবে বলেন, যেভাবে রাজনৈতিক কর্মী হিসেবে বলেন, এটা কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটায়। যারা ঘটাচ্ছে তারা যদি একটা করে ঘটায় ছাড় পেয়ে যায়, বা আজকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার কাটা তো অবশ্যই, আপনি কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি হিসেবেই দেখেন? না, এটা তো অবশ্যই দেখি না। আপনি সচিবালয়ের সর্বোচ্চ সিকিউর জায়গা, এবং ওটা কিন্তু আলাদা, কেবল দেখলাম যে আলাদা কেপিআই তো বটেই। সেখানে যখন এই ধরনের ঘটনা ঘটে, একটা আগুনের ঘটনা ঘটেছিল, তখন অনেক আলোচনা করেছি, ভালনারেবিলিটি ছিল, কিন্তু এখন তো একটা নিয়মতান্ত্রিক সরকার আছে। ভালো যে দিকটা আমি দেখছি যে এগুলোতে কুইক সরকার ব্যবস্থা নিচ্ছে, এবং সেটা আমরা আশা করবো যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্রজ্ঞা আমাদের, এবং বলা হচ্ছে একজন আউটসোর্সিং কর্মীকে সামনে আনা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই আউটসোর্সিং কর্মীর সাহস পেল কোত্থেকে? তাকে সাহস জুগিয়েছে কারা? এখন যেটা আমরা দেখতে চাই না যে সিসকে রিপোর্টের মতো যে একটা মাদকাসক্ত প্রধানমন্ত্রী এই ধরনের আমরা তদন্ত রিপোর্ট দেখতে চাই না। আমরা যেটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে একজন ভিন্ন ধর্মী রাজনীতিবিদ, এটা ডিবেট নাই যে তারেক রহমান বাংলাদেশের প্রশাসক হিসেবে যে রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের লুক, সেটা কিন্তু উনি পরিবর্তন করেছেন। সেটাকে যেন দুর্বলতা হিসেবে না ভেবে আমরা তো সেটিকে সত্যিকারের শাসন, অনেকে সেটিকে একেবারে যে উনি একটু স্বাভাবিক চলেন, স্বাভাবিক মানুষদের মতো চলেন, তার মানে ওনার সবকিছু সেখানে, কিন্তু ওনার যে মেশিনারিজ, সেটা গোয়েন্দা সংস্থা, সেটা আইন শৃঙ্খলা বাহিনী, ওনার পলিটিক্যাল উইং, সবার কি এবং আমাদেরও দায়িত্ব। এবং আপনি আরেকটা জিনিস দেখুন মামুন ভাই, আপনি একজন প্রফেসর, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটলিস্ট, তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি 5 মিনিটের মধ্যে ফাঁস হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো তাহলে কি সেফটি সিকিউরিটি অফিসার্স, যেটা আমরা চাই যেমন তারের ঘটনাটা এসেছে, পাবলিক হোক আর না হোক, যারা কোনো না কোনো এটাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে এটা আউট হলো, কিভাবে এইটা বাইরে গেল, কিভাবে মশকের ঘটনাটা চিটং এর বাইরে গেল, বা কিভাবে আপনার এই একজনের পদত্যাগপত্র ছবিটা গেল। যদিও পদত্যাগপত্রটি কিন্তু ভুল, এটি রাষ্ট্রপতিকে অ্যাড্রেস করতে হয়, কারণ ওত্রি নিয়েছেন রাষ্ট্রপতির কাছে। সেটাই তো, এখন যদি সেগুলো তদন্ত করতে হবে এবং খুব কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং এই জায়গাগুলোতে একটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ, প্রো
পিপল পলিটিক্স, যে ট্যাবো, যে প্রধানমন্ত্রী মিন্স একটা সহ্য ক্ষমতা, মানে হচ্ছে রাস্তা বন্ধ, সেটা সেই থেকে উনি বেরিয়েছেন। এবং আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অর্জন 3 মাসে যদি বলি, নিশ্চয়ই কেউ এটা ডিবেট করবেন না, সেটা হচ্ছে যে সরকার প্রধান হিসেবে যে অন্যভাবে পরিচালিত হওয়া যায়, মানুষের কাছে যাওয়া যায়, দেশকে ভালোবাসা যায়, সিম্পল লাইফ লিড করা যায়, সেটা কিন্তু একটা বড় মেসেজ দিচ্ছেন উনি। এটা কিন্তু আরো একটি একেবারে সবচেয়ে বড় পরিবর্তন। না, এর চেয়ে বড় একটা শিক্ষা উনি দিতে পেরেছেন, যে লাল লাইট জ্বললে রাস্তায় চলা যাবে না। হ্যাঁ, সেটা একেবারে শিক্ষকের মতো কাজ করেছেন। সব চেয়ারে বসা না বসা থেকে, মানুষের সাথে কথা বলা, বাসে চড়া থেকে শুরু করে, নিজে ড্রাইভ করা, নিজে ঘুরে ঘুরে দেখা, কোরবানির বর্জ্য থেকে শুরু অনেক উদাহরণ তৈরি হয়েছে। আমি যেটা আশা করবো যে এই উদাহরণগুলো আমরা যেমন পানি চুয়ে উপর থেকে নিচে পড়ে, সেরকম ভাবে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, পার্টিকুলারলি বিএনপি নেতা কর্মীদের মধ্যে পড়বে, এবং এটা অন্যান্য দলের মধ্যে যাবে। এবং আমি একটা ছোট জিনিস বলি আপনাকে এখানে 30 সেকেন্ডে, সেটা হচ্ছে যে আমাকে একজন মন্ত্রী যেহেতু একটু কথাবার্তা হয়, বলছে যে একটা আড্ডার মধ্যে রাতে আছি, বলছে যে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। কেন? বলছে যে ভাই, আগে তো নিয়ম রাজনীতি করতে হলে দেরিতে ঘুম থেকে উঠতাম, রাতে থাকতো, কিন্তু এখন তো আমাকে সকালে যেতে হবে। এবং উনি বলছিলেন যে কখন যে অর্ডার চলে আসে যে বেলি রোডে যারা থাকেন মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে, যে আপনাদের যেহেতু বিভিন্ন সময় আসার দরকার নেই, স্পেশাল বাসে করে ইউ কাম টু দি সেক্রেটারিয়েট, সেটাও অত্যাশ্চর্য হবে। তার মানে মেসেজটা উনি দিচ্ছেন, এবং উনি পজিটিভলি বলছিলেন কথাগুলো, যে আমরা এখন নিয়মের মধ্যে চলি, ঠিক সময় অফিস করি, এবং সেটা কিন্তু শুরু হয়েছে। এবং একটা মেসেজও কিন্তু যাচ্ছে যে লাগামহীন দুর্নীতি করা বা দুর্নীতির সাথে থাকলে কোনো না কোনো ফর্মে শাস্তি হতে পারে। এখানে যেটা দরকার, যে পলিটিক্যাল ইকোনমি দরকার, যে যারা এই দুর্নীতি থেকে বের হতে গেলে বিএনপি যারা নেতা কর্মী, তাদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে, মূলধনের ব্যবস্থা করতে হবে, ব্যবসার ব্যবস্থা অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু পাশাপাশি শুধু বিএনপি না, এটা সবার জন্য সমান, এটা নাগরিক অধিকার, সেদিকে যেতে হবে। অর্থাৎ রাজনীতি হবে মানুষের কল্যাণে, মহত্বের জন্য, সেবার জন্য, আর আমার ইনকাম আলাদা থাকবে, যেটা বিদেশে মানে পলিটিক্স শুড বি দ্য সোশ্যাল। যে জায়গাটা আমাদের ছিল, অবশ্যই যে জায়গাটা আমরা ছিলাম, সেটা হচ্ছে যে এই যে নতুন রাজনৈতিক ধারা তৈরি হচ্ছে, আওয়ামী লীগ এটাও বুঝতে হবে যে তাদের যে ফেসিভেতি ধারার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে নতুন যে ধারা তৈরি, এবং অন্যান্য দলকে, এবং আমরা জামাতকে অনেকভাবে আমরা ক্রিটিসিজম করবো, 71 নিয়ে সবসময় বলবো, 100 বার বলবো, কিন্তু তাদের আচরণের মধ্যে কিন্তু তারেক রহমানের এই আচরণ যেমন যাচ্ছে, তারাও কিছু কিছু জিনিস তৈরি করছে। কিন্তু যাদের নিয়ে বেশি আশা ছিল আমাদের স্টুডেন্টরা, তারা কিছুটা ডেভিয়েট অবশ্যই হয়েছে। আমরা আশা করি তারাও ফিরে আসবে, তারাও ফিরে আসুক, সেটাই আমি চাই। এই রাজনৈতিক যে ধারা তৈরি হচ্ছে, তার বিপরীতে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়নের রাজনীতি, স্বৈরাচারের রাজনীতি, ফেসিবাদের রাজনীতি, যেটা কনক্লুশনটা করতে চাচ্ছি, যে সেটাও কিন্তু আওয়ামী লীগের ফেরাটাকে দীর্ঘ করবে, এটা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বুঝতে হবে। মামুন ভাই, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম, আমরা ছোট্ট করে আর একটু শুনতে চাই। সেটি হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী একটি কথা বলেছেন, আমাদের এই হামের মহামারী কাটতে না কাটতেই আবারও ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং বেশ আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ডাক্তারদের রেফারেন্সেই তিনি বলেছেন, কোট করে বলেছেন, ডাক্তাররা আশঙ্কা করছেন এবারে ডেঙ্গুর রোগ হবে ভয়াবহ। যদি সেটি আশঙ্কাই করেন, তাহলে মেজার্স কি? হ্যাঁ, দুটো মেজার্স ভাই, এটা আমরা জানি, যেটাতে আমরা হামের ক্ষেত্রে হয়েছে সেটা যেন না হয়, যেহেতু উনি নিজে বলেছেন যে সরকারের দিক থেকে যেটা হবে, একটা হচ্ছে যে পাবলিক অ্যাওয়ারনেস, পিপলস অ্যাওয়ারনেস বাড়ানো, আমাদের লোকাল গভর্নমেন্টকে অ্যাক্টিভ করা, সাথে সাথে সোশ্যাল মেশিনারিজ, ক্লাব থেকে শুরু করে আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে, বিএনপির অন্যান্য দলে যারাই আমরা আছি, নাগরিক হিসেবে দায়িত্ব পালন করে সেই সচেতনতাটা মূলক কার্যক্রম সরকার পরিচালনা করবে। দ্বিতীয় হচ্ছে খুব কুইক অ্যাসেস করা দরকার, যেহেতু উনি ধেয়ে আসছে বলছেন এরকম, যে আমাদের সক্ষমতার জায়গাটা কোথায় দরকার, কোন কিট লাগবে, সেই ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, হসপিটাল, এটা আমরা শুনতে চাচ্ছিলাম যে হামের মতো যেন না হয়, যে এই মুহূর্তে ওষুধের সংকট পড়ছে, স্যালাইনের সংকট পড়ছে, ব্লাডের সংকট পড়ছে, সেটা যেন না হয়। এই নেটওয়ার্ক গুলো তৈরি করা ডেঙ্গুর ক্ষেত্রে খুব বড় একটা বিষয় হয়, আক্রান্ত হলে ব্লাড প্লাটিলেট সাপ্লাই দিতে হয়। সেক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে আমাদের স্টুডেন্টের নেটওয়ার্ক, ব্যাংকগুলোকে ঠিক করা, এই ধরনের কাজগুলো, আমি স্বাস্থ্যবিদ না, বাট আমি একজন নাগরিক হিসেবে বা নাগরিক হিসেবে বুঝি দুটো ফ্রন্টে। একটা হচ্ছে সচেতনতা বাড়ানো সবচেয়ে জরুরি, আর কেউ আক্রান্ত হলে সেই ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে, তার জন্য যা যা করার কথা সেটা সরকার এবং গভর্নমেন্ট এবং সোসাইটির যে সোশ্যাল লিডার্স, তাদের মধ্যে কানেকশন, ব্রিজ আপটা আরো স্ট্রং করতে হবে। কারণ আপনার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এইটাই ফিলসফি এই গভর্নমেন্টের স্বাস্থ্য খাতে, যে আমরা কিওর। ইনফ্যাক্ট আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালনা করেন, তিনি কিন্তু এরকম কিছু কাজ ওই সংগঠন দিয়ে করেন, যুক্ত, এবং অনেক কাজই আপনারা করেছেন। এখন আরো আমরা প্রিভেনশনে না গিয়ে, এবারে তো এই যে স্বাস্থ্যকর্মী নিয়োগ বলেন বা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী বলেন, এটা তো তারই অংশ, যে 1 লক্ষ কর্মী নিয়োগ হবে, আমরা পুষ্টি নিয়ে তারা কাজ করবে, মানুষের সচেতনতা নিয়ে কাজ করবে। আমি আশা করবো সেগুলো দ্রুত হবে, এবং যেটা মিড টার্ম, লং টার্ম প্ল্যান তার জন্য লাগবে,
কিন্তু এর মধ্যে আমাদের এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ জানাবো যে ডেঙ্গু কেন হয় আমরা জানি, এবং ডেঙ্গুর হটস্পট কোনটা কোনটা হতে পারে সেগুলো আগে চিহ্নিত করা। বাসা বাড়িতে যে আমরা টব ব্যবহার, এটা সবাই জানি যে টব ব্যবহার করি বা পানি চেঞ্জ করা, এসির পানি না আধার গুলো ঠিক করা, পুরোনো পাত্রে পানি থাকলে সেটা ফেলে দেওয়া, বিল্ডিং লার্ভা ধ্বংস করা, এটা করতে। এবং একটা জিনিস কিন্তু শুরু হয়েছে যে এই যে সিটি কর্পোরেট প্রধানমন্ত্রীর এটা ছিল যে সামাজিক কার্যক্রমের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা সবচেয়ে এখন গুরুত্ব দেওয়া উচিত। যে সামাজিক এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানগুলো ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের পাশাপাশি রাস্তাঘাটে কিভাবে যুক্ত করা যায়। এবং আমরা উন্নত বিশ্বে দেখি যার বাড়ির সামনে তার পরিষ্কার। আমি জাপানে 30 সেকেন্ড বলি, জাপানে একবার আমি প্রশ্ন করলাম একজনকে যে এত পরিষ্কার কিভাবে, তো তখন আমাকে বললো তুমি শনিবারের দিন আসো একটা স্পটে যেতে বলো। দেখি যে সব লোকজন আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সে তারা ক্লিনিং ম্যাটেরিয়াল মাস্ক হাজির হয়ে গেছে প্রতি সপ্তাহে। এমনিতে তারা সামানটা নিজে পরিষ্কার করে আশপাশ, আর প্রতি সপ্তাহে শনিবার রবিবার তারা ওই কমিউনিটি পরিষ্কার করে, যেখানে আপনার একটা কাগজও খুঁজে পাবেন না জাপানে। কিন্তু সেই কার্যক্রম আমাদেরও শুরু করতে হবে, কারণ আমাদের তো অনেক ভালো লাগে সাহেব ভাই, এগুলো তো অংশগ্রহণ করতে ভালো। যেমন গুলশানে দেখলাম একটা জিনিস সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা এটা দেখতে চাই। এবং আমাদের সমাজে সোসাইটি গুলো অ্যাক্টিভ হোক। অবশ্যই এই সোসাইটি গুলো তো শুধু রাজনৈতিক সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি জুলাইয়ের পরে, কিন্তু যে সামাজিক সংস্কারটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন আমাদের বিগত রিজিম কিন্তু আমাদের সমাজগুলো ভেঙে দিয়েছে। অবশ্যই সেই সমাজগুলো যদি বিনির্মাণ করা যায়। আপনার ছোটবেলা আমার ছোটবেলা ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী, যাত্রাপালা, নাটক দল কোথায় এখন সেটাকে অর্থাৎ রাজনীতি সংস্কৃতি বিপ্লবটা, হ্যাঁ জুলাইয়ের পরে যেটা হওয়ার কথা ছিল উল্টো সংস্কৃতির দিকে হেঁটেছি আমরা, কিন্তু সংস্কৃতি বিপ্লবে কিন্তু পরিশীলিত রাজনীতির দিকে আপনাকে নিয়ে যায়। একটা ছেলে মোবাইল ডিভাইস ইউজ করছে, আপনাকে গান শুনতে দেন, আপনার বাচ্চাকে কনসার্টে নিয়ে যান, বিকালে খেলতে নিয়ে যান, তাহলে তো আপনার সংস্কৃতি পারে এই যে আইটি আগ্রাসন বা এই যে আমরা যেটাকে বলি যে বদভ্যাস, সেটার বাইরে নিয়ে গিয়ে সুনাগরিক হিসেবে আপনাকে গড়ে তুলতে, সেটারও কিন্তু এই ডেঙ্গুতে একটা প্রভাব থাকতে পারে। জি, সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে, না হয় আরো আলোচনা শুনতাম, অনেক বিষয় ভিত্তিক আলোচনা এবং একাডেমিক ব্যাখ্যা বিশ্লেষণ এবং বাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ চলে এসেছে। দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকার হয়তো উদ্যোগ নিতে পারে, সেটি বাস্তবায়ন করবার জন্য সরকারি টুলসগুলোর পাশাপাশি সামাজিক টুলসগুলোকেও অ্যাক্টিভ হতে হবে। যদি সামাজিক টুলসগুলো অ্যাক্টিভ না হয়, আমরা যদি সব সময় সরকার বা কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকি, আসলে আমরা এগোতে পারবো না। এই ভেঙে যাওয়া সমাজকে আমাদের পুনর্নির্মাণ করতে হবে। সেজন্য সামাজিক যে ঐক্য এবং সামাজিক যে অ্যাওয়ারনেস বা সচেতনতা, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কাজে উদাহরণ সৃষ্টি করছেন ব্যক্তিগতভাবে, এটি গোষ্ঠীগতভাবে, জাতিগতভাবে আমাদের করতে হবে। যদি আমরা পারি তাহলে ডেঙ্গু কেন, কোনো বিদেশি ষড়যন্ত্র বা অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র আমাদের রাষ্ট্রকে আর পিছিয়ে দিতে পারবে না। এ বিশ্বাস আমাদের আছে এবং আমরা পারবো, আমাদের পারতেই হবে। কারণ আমরা 24-এর পরে সিদ্ধান্ত নিয়েছি সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।